হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। খতিয়ানের উপর আজ আমার অষ্টম ক্লাস। আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 7, যেটি কুমিল্লা বোর্ড 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেব। রহমান অ্যান্ড সন্সের ব্যবসায়ী মে 2016 সালের লেনদেনগুলো নিম্নরূপ। 2016 মে 2 তারিখ জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা। মে 3 তারিখ রিমন ব্রাদার্সের নিকট থেকে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 30,000 টাকা। মে 4 তারিখ মালিক নিজ প্রয়োজনে কারবারের থেকে 6,000 টাকা উত্তোলন করেন। মে 7 তারিখ স্বপনের নিকট পণ্য বিক্রয় 12,000 টাকা। মে 10 তারিখ রুবেলের নিকট থেকে পাওয়া গেল 10,000 টাকা। মে 15 তারিখ স্বপনের নিকট হতে পণ্য ফেরত আসলো 3,000 টাকা। আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বর কি বলছে, রহমান অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কি বলছে, টি ছকের ব্যবহার করে উপযুক্ত তথ্যের ভিত্তিতে ব্যাংক ও বিক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো। গ নম্বরে কি বলছে, চলমান জের ছকে ব্যবহার করে উপযুক্ত তথ্যের ভিত্তিতে দেনাদার হিসাব ও ক্রয় হিসাব এর খতিয়ান প্রস্তুত করো। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে নিয়েছি। তো এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ক নম্বর। ক নম্বর কি বলছে, রহমান অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি মালিকানা সত্ত্বের বিবরণী কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ যদি প্রতিষ্ঠানের মূলধন থাকে, মূলধনগুলো আমরা নিই, মূলধনের সাথে কি করি, আমাদের আয় থাকলে আয়গুলো যোগ করি এবং ব্যয়গুলো বাদ দিই। বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো এই অঙ্কে দেখো আমরা যখন করে উদ্দীপকগুলো পড়েছি, এই অঙ্কে কিন্তু মূলধনের পরিমাণ নাই। তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে আমরা যেগুলো আমাদের আয় জাতীয় আছে আয়গুলো আমরা যোগ করব। এই আয়গুলো যোগ করার পর যদি আমাদের ব্যয় থাকে ব্যয়গুলো বাদ দেবো। বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ। তো আমরা ক নম্বরের জন্য এখন একটা ছক নিই। ছকটা কীভাবে দেখো, মালিকানা সত্ত্বের পরিমাণ, আমরা ক নম্বর হেডিং কি দিচ্ছি, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। ছকে কি থাকবে দেখো, তারিখ, বিবরণ, টাকা, টাকা। তো এখন আমরা যেটা করব, এই উদ্দীপক থেকে আমরা খুঁজে বের করব কোনগুলো আমাদের আয় জাতীয়, আয়গুলো আমরা প্রথমে যোগ করব। তাহলে আমরা এখানে একটা হেডিং দিই, আয় সমূহ। আয় সমূহ আমরা কয় তারিখে একটু আমরা দেখিনি, কয় তারিখ আমাদের আয় আছে দেখো। 2 তারিখে ব্যাংক হিসাব করছি, এখানে আয় নাই। 3 তারিখে কী করছি, ক্রয় করছি, এখানেও আয় নাই। মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে উত্তোলন, এখানেও আয় নাই। 7 তারিখ কী বলছি, স্বপনের নিকট পণ্য বিক্রয় করছি। তো আমরা জানি পণ্য যখন বিক্রয় করি তাহলে কি হয়, আয় হয়। তাহলে আমরা কী করবো, আগে তারিখটা দেব, কত সাল, 2016 সাল। তাহলে এখানে লিখবো 2016। কোন মাস, মার্চ মাস। কয় তারিখে যে আয় পেলাম, 7 তারিখে। তাহলে আমরা 7 তারিখে লিখলাম। তো এখানে কি লিখবো, স্বপনের নিকট পণ্য বিক্রয়। তাহলে স্বপনের নিকট পণ্য বিক্রয় করছি আমরা, কত টাকার পণ্য বিক্রয় করছি, 12,000 টাকা। তাহলে আমরা এখানে বসাবো 12,000 টাকা। দেখো আমাদের আর কোনো আয় আছে কিনা আমরা দেখি। 10 তারিখে বলছে রুবেলের নিকট থেকে পাওয়া গেল 10,000 টাকা। তো রুবেলের নিকট থেকে পাইছি, এটা কিন্তু আমাদের আয় না। তো তারপর 15 তারিখে বলছে স্বপনের নিকট হতে পণ্য ফেরত আসলো 3,000 টাকা। দেখো 7 তারিখে কি হয়েছিল, স্বপন নিকট পণ্য বিক্রয় করছিলাম 12,000 টাকা। 15 তারিখে কি হয়েছে, স্বপনের নিকট হতে পণ্য ফেরত আসলো 3,000 টাকা। তাহলে এখন কি করব, যেটা ফেরত আসে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দেব, বাদ কি লাগবে আপনারা, স্বপনের নিকট থেকে পণ্য ফেরত। কত টাকার পণ্য ফেরত দিয়েছে, 3,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 3,000 টাকা। আমরা জানি যে অ্যামাউন্টটা বাদ দিয়ে সেটা ব্র্যাকেট দিয়ে আটকে দিই। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তাহলে 12,000 থেকে যদি 3,000 টাকা যায় তাহলে আমাদের হাতে কত, 9,000 টাকা। তো আমরা এখানে লিখলাম 9,000 টাকা। এই 9,000 টাকা কি আমাদের জন্য আয়। তাহলে এরপর দেখো আমরা কি লিখবো, আমাদের যে প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলো বাদ দেবো। তাহলে ব্যয় সমূহ। তাহলে আমরা খুঁজে বের করবো আমাদের ব্যয়গুলো কোনগুলো আছে। তো এখানে আমরা মার্চের কয় তারিখ করছিলাম, এটা 15 তারিখ, তারিখটা দিয়ে দেবো। তো আমরা দেখি ব্যয়গুলো আমাদের কি কি আছে। দেখো 3 তারিখ কি আছে, রিমনের নিকট চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি সেহেতু কি আমাদের এটা ব্যয়। তাহলে আমরা 3 তারিখ এটা নেব, তারিখটা দেব আগে। মার্চের কয় তারিখ, 3 তারিখ। ব্যয় আছে কি আমাদের চেকের মাধ্যমে পণ্য ক্রয়, কত টাকার পণ্য আমরা ক্রয় করছি, 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 30,000 টাকা।
আমরা আমাদের আর কোনো ব্যয় আছে কিনা আমরা একটু দেখে নিই। দেখো কি হচ্ছে, মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে 6,000 টাকা উত্তোলন করছে। তাহলে মালিক যেহেতু নিজ প্রয়োজনে উত্তোলন করছে, এটাও কি আমাদের জন্য ব্যয়। তাহলে আমরা এখানে তারিখ দেব, কয় তারিখ, 4 তারিখ। 4 তারিখ কি হয়েছে, উত্তোলন। কত টাকা উত্তোলন করছেন, 6,000 টাকা। তাহলে আমি এখানে লিখবো 6,000। 7 তারিখ যেহেতু আয়, এটা এখানে যাবে না। আর 10 তারিখে রুবেলের নিকট থেকে পাওয়া গেল 10,000 টাকা। তো রুবেলের নিকট থেকে পাইছি, এটা কিন্তু আমাদের ব্যয় না। তারপর কি 15 তারিখে কি হবে, এটা যেহেতু আমাদের পণ্য বিক্রয় করছিলাম ফেরত আসছে, সেটা আমরা আগেই বাদ দিছি, তাহলে 15 তারিখও এখানে যাবে না। তাহলে আমরা ব্যয় পেলাম কি, একটা চেকের মাধ্যমে পণ্য করা এবং আরেকটা হচ্ছে উত্তোলন। তাহলে আমরা এই দুটো যোগ করব, 30,000 আর যদি 6,000 টাকা যোগ করি তাহলে পাই কত, 36,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব 36,000 টাকা। দেখো যেহেতু আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতেছি, আমরা মালিকানা সত্ত্বের বিবরণ নির্ণয় করার জন্য কি করতে হয়, আয়গুলোর সাথে প্রথমে আমাদের নির্ণয় করতে হয়, আয়গুলোর সাথে ব্যয়গুলো কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে আমাদের আয় হয়েছে কত, 9,000 টাকা। আর আমরা যেহেতু ব্যয়গুলো বাদ দেবো, অর্থাৎ 36,000 টাকা বাদ দেবো, তাহলে আমরা কি করব, এই 36,000 টাকা ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তাহলে আমরা যদি 9,000 থেকে 36,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কি হয়, মাইনাস 27,000 টাকা। তাহলে আমরা মাইনাসটা না লিখে আমরা কি করি, এটা ব্র্যাকেটে এভাবে লিখি। তাহলে ব্র্যাকেটে এভাবে যদি লিখি, তাহলে আমরা এটা বুঝে যাই যে এটা মাইনাস অ্যামাউন্ট আছে। এটা আমাদের কি হলো, মালিকানা সত্ত্বের বিবরণী। তাহলে এখানে লিখবো মালিকানা সত্ত্ব কত টাকা, 27,000 টাকা। তাহলে উত্তরটা আমরা চাইলে লিখে দিতে পারি, উত্তর মালিকানা সত্ত্বের পরিমাণ 27,000 টাকা। এটা কি ডেবিট যে লিখে দিতে পারি, যেহেতু আমাদের মাইনাস আছে এই জন্য কি এটা ডেবিট জেড। তাহলে আমাদের ক নম্বরে বলেছিল রহমান অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করলাম, যেহেতু এটা মাইনাস এই জন্য ডেবিট জেড হয়েছে। যদি এটা প্লাস হতো তাহলে এখানে ক্রেডিট জেড হতো। আশা করি বুঝতে পারছো। তাহলে ক নম্বর অপশন আমাদের শেষ।